তো আমরা এখন অ্যাড্রেনার্জিক নিউরোট্রান্সমিটারে চলে আসছি। আমরা প্রায় সব এখানে যা টপিক আছে অ্যান্টি মাস্কারিনিক অ্যান্টি নিকোটিনিক পর্যন্ত 6টা টপিকের 7টা টপিকের মধ্যে 6টা টপিক আলোচনা করছি। শুধু বাকি রাখছি হচ্ছে ওপিসি পয়জনিং। এটা হচ্ছে বিস্তারিত আলোচনা করব, এই জন্য এটা একটু বাকি রাখছি এবং সবার লাস্টে আলোচনা করব। তো আহ, এই অ্যাড্রেনার্জিক নিউরোট্রান্সমিশন এই জিনিসটা কি? এটা হচ্ছে একটা, আমরা প্রথমে বলছিলাম কোলিনার্জিক ড্রাগ, আর এখন বলবো হচ্ছে অ্যাড্রেনার্জিক ড্রাগ। এই যে পরের শব্দটাই আছে হচ্ছে অ্যাড্রেনার্জিক ড্রাগ। এখন অ্যাড্রেনার্জিক ড্রাগ কি আর কোলিনার্জিক ড্রাগ জিনিসটা কি? আর কোলিনার্জিক ড্রাগ আমি বলে ফেলছিলাম যে অ্যাসিটাইল কোলিনের মাধ্যমে যে কাজ করে যে ড্রাগগুলা। আর অ্যাড্রেনার্জিক ড্রাগ সেই ড্রাগগুলা যেটা ক্যাটাকোলামিনের মাধ্যমে কাজ করে। ক্যাটাকোলামিন কারা? ক্যাটাকোলামিন কি? ক্যাটাকোলামিন হচ্ছে অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, ডোপামিন। আর সিনথেটিক এর নাম বলে ডোপামিন। এখন ক্যাটাকোলামিন জিনিসটা কি? ক্যাটাকোলামিন জিনিসটা হচ্ছে যার মধ্যে ক্যাটাকোল নিউক্লিয়াস আছে, সেটা হচ্ছে ক্যাটাকোলামিন। যার মধ্যে কি আছে? ক্যাটাকোল নিউক্লিয়াস আছে। ক্যাটাকোল নিউক্লিয়াস আছে অ্যামাইন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যামাইন। অ্যামাইন নামে একটা স্ট্রাকচার আছে, এটা হচ্ছে ক্যাটাকোলামাইন। ওকে, তো হচ্ছে ক্যাটাকোলামাইন যে আমরা জিনিসটা কি আমরা বুঝলাম। ক্যাটাকোলামাইনের আমরা যদি একটু ক্লাসিফাই করি তাহলে আমরা দেখতে পাবো একটা সিনথেটিক ন্যাচারালের মধ্যে আমরা যেটা দেখবো অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন আর হচ্ছে ডোপামিন। এখন এই অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন বা ক্যাটাকোলামাইন সিনথেসিস হয় কোথা থেকে, তৈরি হয় কোথা থেকে, সেটা আমরা একটু দেখবো। এই ধাপের মাধ্যমে তৈরি হয় হচ্ছে টাইরোসিন থেকে প্রথমে প্রাইমারিলি। আর এই অ্যাড্রেনালিন তৈরি হয় অ্যাড্রেনাল মেডুলা থেকে, নরঅ্যাড্রেনালিন তৈরি হয় অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিং থেকে। এটা হচ্ছে প্রাইমারি কথাবার্তা। আর তৈরি হওয়ার প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে টাইরোসিন। টাইরোসিন এটা আমাদের দেহের ভিতরেই থাকে, এটা আমরা বায়োকেমিস্ট্রিতে পড়ছি। টাইরোসিন জিনিসটা কি? একটা অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে? এই টাইরোসিনটা হচ্ছে টাইরোসিন হাইড্রোক্সিলেজ এনজাইমের মাধ্যমে ডোপা তৈরি করে। ডোপা থেকে তারপরে হচ্ছে ডোপা ডিকার্বক্সিলেজ এনজাইমের মাধ্যমে ডোপামিন তৈরি হয়। তারপরে ডোপামিন থেকে ডোপামিন বিটা হাইড্রোক্সিলেজ এনজাইমের মাধ্যমে নরঅ্যাড্রেনালিন তৈরি হয়। এবং নরঅ্যাড্রেনালিন থেকে পিএনএমটি, পিএনএমটি যদি আমি পূর্ণরূপ বলি, পিএনএমটি হচ্ছে ফিনাইল এথানোলামাইন এন্ড মিথাইল ট্রান্সফারেজ। পিএনএমটি বললে টিচাররা নেয়, ফিনাইল এথানোলামাইন এন্ড মিথাইল ট্রান্সফারেজ, এটা হচ্ছে পূর্ণরূপ। তারপরে হচ্ছে অ্যাড্রেনালিন তৈরি হয়, নরঅ্যাড্রেনালিন থেকে অ্যাড্রেনালিন তৈরি হয়। তাহলে আমরা এই ধাপটা শিখলাম কিভাবে অ্যাড্রেনালিন পাই, কিভাবে নরঅ্যাড্রেনালিন পাই, অ্যাড্রেনালিনের কাজ কি, নরঅ্যাড্রেনালিনের কাজ কি, এই সমস্ত জিনিস শিখলাম। এখন আমরা চলে যাবো অ্যাড্রেনার্জিক ড্রাগের মধ্যে। আর এই অ্যাড্রেনার্জিক ড্রাগে যাওয়ার আগে একটা কথা বলে নিই যে এখানে দেখেন একটা ফিগার দেখা যাচ্ছে। সেই ফিগারটা আমি বলবো শিখতে ক্যাটজাং এর বই থেকে। ক্যাটজাং থেকে দেখা নেই, যেটা হচ্ছে বেসিক এন্ড ক্লিনিক্যাল ফার্মাকোলজি। এটা হচ্ছে আমার কাছে আছে 15 এডিশন, এটা হচ্ছে 16 এডিশন, হচ্ছে লেটেস্ট এডিশন, যেটা আপনাদের জুনিয়র বা আপনারা যখন আরো জুনিয়র, আপনাদের জুনিয়র আসবে তখন তো আরো বেশি লেটেস্ট এডিশন আসবে। তখন ওই এডিশনটাই আপনাদের টিচার প্রথমে ভাইবার কোশ্চেন জিজ্ঞেস করবে যে আপনাদের কাছে আপনারা মূল বই পড়েন? হ্যাঁ, মূল বই পড়ি। কোন বই পড়েন? তখন একটা বইয়ের নাম যদি বলেন যে বেসিক এন্ড ক্লিনিক্যাল ফার্মাকোলজি বাই বার্টাম জি ক্যাটজাং। তো বার্টাম জি ক্যাটজাং সাহেবের বইয়ের এখন কোন এডিশন চলতেছে যদি এই কোশ্চেন করে, তখন আপনাদের সময় যেটা চলে এখন মেবি 16 চলতেছে। তো হচ্ছে 16, আমার কাছে আছে 15 নম্বর পেজে একটা সুন্দর একটা ছবি দেওয়া আছে। এই যে এই ছবিটা হচ্ছে আঁকা প্র্যাকটিস করতে হবে। এই ছবিটা হচ্ছে প্রয়োজন আছে। এই ছবিটা অনেক সময় অন্য বোর্ডে আছে, ডিওতে অনেক সময় না আসলে অন্য বোর্ডগুলোতে এই ছবিগুলো আসে। তো এই ছবিটা আঁকা প্র্যাকটিস করতে হবে। এই ছবিটার মাধ্যমে হচ্ছে কিভাবে দেখানো হয় যে কিভাবে নরঅ্যাড্রেনালিন সেল থেকে বের হইতেছে, তৈরি হইতেছে, সবকিছু এই ছবিতে দেখানো হয়। তো এই ছিল কথাবার্তা। এখন আমরা চলে যাব অ্যাড্রেনার্জিক ড্রাগের মধ্যে। তো আমরা অ্যাড্রেনার্জিক ড্রাগ আলোচনা করার আগে আমরা অ্যাড্রেনার্জিক ড্রাগ কিভাবে কোন রিসেপ্টরের সাথে বাইন্ড করে সেইগুলো আগে আমরা একটু জেনে নেই যে অ্যাড্রেনার্জিক রিসেপ্টর কারা, অ্যাড্রেনার্জিক ড্রাগগুলো কোন রিসেপ্টরের সাথে বাইন্ড করবে এবং ওই রিসেপ্টরগুলোর লোকেশন কি, সেগুলো একটু আমরা আগে জেনে নেই। যে আলফা অ্যাড্রেনার্জিক রিসেপ্টর দুই ধরনের আছে, একটা হচ্ছে আলফা রিসেপ্টর, একটা বিটা রিসেপ্টর। এই যে আমি এখানে লিখে রাখছি যে আলফা রিসেপ্টর, বিটা রিসেপ্টর, অ্যাগনিস্ট কারা, অ্যান্টাগনিস্ট কারা, এগুলা বিস্তারিত আলোচনা হবে। মানে অ্যাড্রেনার্জিক ড্রাগ দিয়েই আমাদের এই ক্লাস এনএস ক্লাসটা শেষ হয়ে যাবে। তো এর প্রথম ধাপ যেটা যে আলফা রিসেপ্টর কারা আছে, একটা আছে আলফা 1, আলফা 2 আর আলফা 3 অনেকে বলে, কিন্তু আলফা 1 আর আলফা 2 আমরা বলবো। তারপর বিটা রিসেপ্টর হচ্ছে বিটা 1 আর বিটা 2। আর আলফা 1 এর লোকেশন যদি আমরা বলি, এটা অবশ্যই লাগবে স্যার, আপনার টিচার আপনার ক্লাসে আপনার পরীক্ষাতে যা ভাবাতে যা জিজ্ঞেস করবে, একদম বেসিক কথা জিজ্ঞেস করবে যে লোকেশন কোথায়। আলফা 1 এর লোকেশন হচ্ছে ব্লাড ভেসেল, আলফা 2 এর লোকেশন হচ্ছে প্রিসিনাপটিক নার্ভ টার্মিনাল, বিটা 1 এর রিসেপ্টর হচ্ছে হার্ট, তারপর হচ্ছে কিডনি। আপনাকে হার্ট আর কিডনি মনে রাখতেই হবে, হার্ট তো মনে রাখতেই হবে।
আর আমি আরো অনেক রিসেপ্টর অনেক লোকেশন আছে, কিন্তু আমি একদম যেগুলো নাম মনে রাখলেই না সেগুলো লিখছি। বিটা 2 এর রিসেপ্টর হচ্ছে ব্রঙ্কিয়াল স্মুথ মাসল বা লাংস, ঠিক আছে? মানে আপনি ব্রঙ্কিয়াল স্মুথ মাসল বলবেন, তারপর লিভার আরেকটা আছে, আরো অনেক আছে, কিন্তু আপনার যেটা লাগবে এটা আপনারা অনেক সময় আপনারা উল্টাপাল্টা করে ফেলেন, বিটা 1 কে বিটা 2 করে ফেলেন, বিটা 2 কে বিটা 1 করে ফেলেন। তো বিটা 2 হচ্ছে ব্রঙ্কিয়াল স্মুথ মাসল, আর বিটা 1 হচ্ছে হার্ট, আর হচ্ছে কিডনি। কিডনি আর হার্ট হচ্ছে বিটা 1, বিটা 2 হচ্ছে ব্রঙ্কিয়াল স্মুথ মাসল আর হচ্ছে লিভার। এই ছিল হচ্ছে অ্যাড্রিনাল রিসেপ্টর, অ্যাড্রিনার্জিক রিসেপ্টর। এবারে আমরা আলোচনা করব অ্যাড্রিনার্জিক ড্রাগ গুলো নিয়ে। তো অ্যাড্রিনার্জিক রিসেপ্টর আলোচনা করার পরে আমরা আলোচনা করব অ্যাড্রিনার্জিক ড্রাগ। অ্যাড্রিনার্জিক ড্রাগ কারা? এদেরকে যদি আমরা ক্লাসিফাই করি তাহলে আমরা প্রথমে একটা ভাবে ক্লাসিফাই করতে পারি, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু ক্যাটাকোলামাইন আর নন ক্যাটাকোলামাইন। ক্যাটাকোলামাইন কি? যারা ক্যাটাকল নিউক্লিয়াস আছে, নন ক্যাটাকোলামাইন যারা ক্যাটাকল নিউক্লিয়াস নাই। তো ক্যাটাকোলামাইন অনুযায়ী অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, ডোপামিন আর আইসোপ্রেনালিন এই সমস্ত ড্রাগ হচ্ছে অ্যাড্রেনার্জিক ড্রাগ বা অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট হিসেবে কাজ করে। আর হচ্ছে নন ক্যাটাকোলামাইন কারা? নন ক্যাটাকোলামাইন হচ্ছে অ্যামফেটামাইন আর হচ্ছে এফেড্রিন। আর এই ক্লাসিফিকেশনের পর আমরা আরেকটা ক্লাসিফিকেশন করতে পারি, সেটা হচ্ছে সিলেক্টিভ এবং নন সিলেক্টিভ অনুযায়ী। নন সিলেক্টিভ কারণ নন সিলেক্টিভ হচ্ছে আলফা 1, আলফা 2, বিটা 1, বিটা 2 সবগুলোর উপরে অ্যাড্রেনালিন কাজ করে, এজন্য এটা নন সিলেক্টিভ। আর হচ্ছে নরঅ্যাড্রেনালিন, এটা আলফা 1, আলফা 2, বিটা 1 এর উপর কাজ করে, এজন্য নন সিলেক্টিভ। আর ডোপামিন আলফা 1, বিটা 1, ডি1 এবং ডি2 এর উপর কাজ করে। আইসোপ্রেনালিন এটা কিন্তু সিনথেটিক, এটা কিন্তু হচ্ছে ন্যাচারাল না, এটা হলো সিনথেটিক ক্যাটাকোলামাইন। সিনথেটিক ক্যাটাকোলামাইন কি? আইসোপ্রেনালিন। আইসোপ্রেনালিন হচ্ছে বিটা 1, বিটা 2 এর উপরে কাজ করে, এটা এজন্য নন সিলেক্টিভ। আর সিলেক্টিভ কারা? সিলেক্টিভ হচ্ছে যারা শুধু আলফা 1 কিংবা শুধু আলফা 2 বা শুধু বিটা 1, বিটা 2 এর উপরে কাজ করে, তারা হচ্ছে সিলেক্টিভ। সিলেক্টিভের মধ্যে হচ্ছে ফিনাইলেফ্রিন আর হচ্ছে মিথাক্সামাইন, আরেকটা হচ্ছে আলফা 2 এর মধ্যে হচ্ছে আলফা মিথাইল ডোপা, আলফা মিথাইল ডোপা। বিটা 1 এর মধ্যে আছে ডোবিউটামিন, বিটা 2 এর মধ্যে আছে সালবিউটামল, টারবিউটালিন, সালমেটারল, ফরমেটারল। এই সালবিউটামল, টারবিউটালিন এগুলো হচ্ছে শর্ট অ্যাক্টিং, সালমেটারল, ফরমেটারল লং অ্যাক্টিং। এগুলো আমি বলবো যখন আমি আপনাদের সামনে রেসপিরেটরি ফার্মাকোলজি আলোচনা করব। তো এই ছিল হচ্ছে অ্যাড্রেনার্জিক ড্রাগ। এখন এই ড্রাগগুলোর মধ্যে কিছু কিছু ড্রাগের আমি অ্যাডভার্স ইফেক্ট এবং ইন্ডিকেশন এগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই শুরু করব হচ্ছে অ্যাড্রেনালিন, এরপরে ডোপামিন এবং হচ্ছে এই আলফা মিথাইল ডোপা সহ বেশ কিছু ড্রাগ এখান থেকে আলোচনা করব। যেমন বিটা 2 এর মধ্যে আছে সালবিউটামল, টারবিউটালিন, এগুলোর মেকানিজম অফ অ্যাকশন এটা আলোচনা করতে চাই। তো প্রথমেই শুরু করব অ্যাড্রেনালিন দিয়ে। এখন আমরা দেখব অ্যাড্রেনালিনের ইউজ, অ্যাড্রেনালিন কোথায় কোথায় আমরা ব্যবহার করি বা ইন্ডিকেশন অফ অ্যাড্রেনালিন, অ্যাড্রেনালিনের ইন্ডিকেশন। প্রথমেই আমি লিখছি হচ্ছে অ্যানাফাইলেকটিক শক। অ্যানাফাইলেকটিক শকে আমরা অ্যাড্রেনালিন ইউজ করি। কেন অ্যানাফাইলেকটিক শকে অ্যাড্রেনালিন ইউজ করি? কারণ অ্যানাফাইলেকটিক শক জিনিসটা কি সেটা আগে বুঝতে হবে। অ্যানাফাইলেকটিক শকে হয় কি? হয় হচ্ছে হাইপোটেনশন, হয় হচ্ছে ব্রঙ্কোকনস্ট্রিকশন। হাইপোটেনশন হয় মানে ব্লাড হার্ট রেট কমে যেতেছে, ব্রঙ্কোকনস্ট্রিকশন হইতেছে। তার মানে এই ক্ষেত্রে যদি আমি অ্যাড্রেনালিন ইউজ করি, অ্যাড্রেনালিন কোন কোন রিসেপ্টরের উপর কাজ করে? বিটা 1, বিটা 2, তারপরে হচ্ছে আলফা 1, আলফা 2। এখন সে আলফা 2 রিসেপ্টরের উপর কাজ করে, সে আলফা 1 রিসেপ্টরের উপর কাজ করে, সে ভ্যাসোকনস্ট্রিকশন করবে। ভেসেল যখন কনস্ট্রিকশন হবে, অটোমেটিক ব্লাড পেরিফেরাল পিভিআর বাড়বে। পিভিআর বাড়লে অটোমেটিক কি হবে? পিভিআর বাড়লে কার্ডিয়াক আউটপুট ইনক্রিজ হবে, কার্ডিয়াক বিপি ইনক্রিজ হবে। পিভিআর বাড়লে কি হবে? বিপি ইনক্রিজ হবে। এইভাবে সে হাইপারটেনশন থেকে সে কার্ডিয়াক আউটপুটকে নরমাল করবে। আর ব্রঙ্কোকনস্ট্রিকশন কখন করে? ব্রঙ্কোকনস্ট্রিকশনকে সে আবার যখন বিটা 2 এর উপর কাজ করে অ্যাড্রেনালিনটা, তখন সে ব্রঙ্কো ডাইলেশন করে, এইভাবে হচ্ছে ব্রঙ্কোকনস্ট্রিকশনকে রিলিভ করে। এভাবে সে হার্ট রেট এবং বিপি বাড়ায়, বিপি কন্ট্রোল করে এবং হচ্ছে ব্রঙ্কোকনস্ট্রিকশনকে ঠিক করে। এই সিভিয়ার অ্যাকিউট ব্রঙ্কিয়াল অ্যাজমা, এই কথাটা ঠিক সেম, এই কথাটাই বলা হইতেছে যে ব্রঙ্কিয়াল অ্যাজমাতে হয়টা কি? ব্রঙ্কিয়াল অ্যাজমাতে ব্রঙ্কোকনস্ট্রিকশন করা হয়, মানে ব্রঙ্কোকনস্ট্রিক্ট হয়ে যায়। আর অ্যাড্রেনালিন যখন দেওয়া হয় তখন বিটা 2 রিসেপ্টরে কাজ করে, ব্রঙ্কো ডাইলেশন হয়। এই কনস্ট্রিকশনকে ডাইলেশন করে হচ্ছে এই অ্যাড্রেনালিন। তাই আমরা সিভিয়ার অ্যাকিউট ব্রঙ্কিয়াল অ্যাজমাতে এটা দিব। ভ্যাসোকনস্ট্রিকশন হিসেবে তো দিবই, এতক্ষণ ধরে এটা আলোচনা করছি। কন্ট্রোল নেজাল ব্লিডিং। নেজাল ব্লিডিং মানে হচ্ছে নাক দিয়ে রক্তপাত। নাক দিয়ে রক্তপাত করে তখন ওই ভেসেলগুলো যদি আমি কনস্ট্রিক্ট করে দিতে পারি কোনোভাবে, তাহলে আর নাক দিয়ে রক্তপাত হবে না, নাকের ভেসেলগুলো কনস্ট্রিক্ট করে দিলে। এই জন্য কন্ট্রোল নেজাল ব্লিডিং
থেকে আমরা ইউজ করে থাকি। আর গ্লুকোমাতে ইউজ করি কেন? গ্লুকোমাতে ইউজ করি, গ্লুকোমা জিনিসটা কি ইন্ট্রাঅকুলার প্রেসার, চোখ ইন্ট্রাঅকুলার প্রেসার বাড়ায় যে দেয় সেটা হচ্ছে গ্লুকোমা। তাহলে অ্যাড্রিনালিন হচ্ছে ইন্ট্রাঅকুলার প্রেসার কমায়, এই জন্য আমরা হচ্ছে গ্লুকোমাতে এটা ইউজ করি। তারপরে হচ্ছে হাইপোগ্লাইসেমিক শক, হাইপোগ্লাইসেমিক শকে ইউজ করি কেন? হাইপোগ্লাইসেমিক শকে ইউজ করি কারণ এটা গ্লুকোনিওজেনেসিস করে, গ্লাইকোজেনোলাইসিস করে। কি করে? গ্লুকোনিওজেনেসিস, নিওজেনেসিস নতুন গ্লুকোনিও মানে নতুন, জেনেসিস তৈরি করতেছে। আর গ্লাইকোজেন কি করতেছে? লাইসিস করতেছে। গ্লাইকোজেন লাইসিস হলে আমরা জানি গ্লুকোজ তৈরি হয়। এইভাবে সে হাইপোগ্লাইসেমিক শকেও সে কাজ করে। এটা হচ্ছে অ্যাড্রিনালিনের ইউজ। এখন আমরা জানবো অ্যাড্রিনালিনের অ্যাডভার্স ইফেক্ট এবং কন্ট্রাইন্ডিকেশন। এখন আমরা শিখবো অ্যাড্রিনালিনের অ্যাডভার্স ইফেক্ট এবং কন্ট্রাইন্ডিকেশন। অ্যাডভার্স ইফেক্ট মানে ক্ষতিকর প্রভাব, অ্যাড্রিনালিন দিলে কি কি হতে পারে আর পার্শ্ব প্রতিক্রিয়া কি কি হতে পারে। এক নম্বরে আমরা বলবো হচ্ছে হাইপারটেনশন হতে পারে, কারণ আমরা জানি বিপি বাড়াইতেছে, বিপি বাড়লে কি হবে? হাইপারটেনশন হতেই পারে, মানে হাইপারটেনশন হবে, অতএব হাইপারটেনশন হবে, এটাই আমরা স্বাভাবিক। কারণ হচ্ছে আমরা হাইপারটেনশনের ক্ষেত্রে অ্যাড্রিনালিন দেই, তাহলে হচ্ছে প্রেসার বাড়ানোর জন্য আমরা অ্যাড্রিনালিন দেই, তাহলে হাইপারটেনশন হতেই পারে। থ্রবিং হেডেক কেন হবে? থ্রবিং হেডেক অ্যাডভার্স ইফেক্ট হিসেবে থ্রবিং হেডেক কেন হবে? কারণ হচ্ছে থ্রবিং হেডেক মানে হচ্ছে মস্তিষ্কের মধ্যে যে রক্ত চলাচল, এমনি তো বিপি বেড়ে যেতেছে, বিপি ইনক্রিজ হওয়ার কারণে ব্লাড প্রেসার, মস্তিষ্কে ব্লাড প্রেসার বেড়ে যেতেছে, মস্তিষ্কে ব্লাড প্রেসার বেড়ে যাওয়ার কারণে থ্রবিং হেডেক বা ওই মস্তিষ্কের ব্লাড প্রেসার বেড়ে যাওয়ার কারণে থ্রবিং হেডেক হইতেছে। তারপর হচ্ছে কনস্টিপেশন কেন হবে? কারণ হচ্ছে অ্যাড্রিনালিন কি করে? ভ্যাসোকনস্ট্রিকশন করে, এই জন্য সবকিছু মানে কনস্ট্রিক্ট করে ফেলে, জিআইটি এর এফেক্ট গুলো কনস্ট্রিক্ট করে ফেলে, যার কারণে কনস্টিপেশন হয়। আর হাইপারগ্লাইসেমিয়া হয়, হাইপারগ্লাইসেমিয়াই তো হবে, কারণ হচ্ছে অ্যাড্রিনালিন হাইপোগ্লাইসেমিক শকে আমরা ইউজ করি। আর অ্যাড্রিনালিন কি করে? অ্যাড্রিনালিন করে হচ্ছে গ্লুকোনিওজেনেসিস, আর কি করে? আর করে হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনকে ভাঙে এবং হচ্ছে নতুন গ্লুকোজ তৈরি করে। গ্লাইকোজেনোলাইসিস এবং হচ্ছে নতুন গ্লুকোজ তৈরি করে, গ্লুকোনিওজেনেসিস, এর কারণে হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া হয়। তাইলে আমরা কি হাইপারগ্লাইসেমিয়া যেহেতু এটা করে, তাহলে কি আমরা ডায়াবেটিস মেলিটাস পেশেন্টকে আমরা অ্যাড্রিনালিন দিতে পারবো না? এটা অবশ্যই কন্ট্রাইন্ডিকেটেড, অবশ্যই কি কন্ট্রাইন্ডিকেটেড মানে কি? যেখানে দেয়া যাবে না, যাবে না কোথায়? ডায়াবেটিস মেলিটাস, ওর এমনি সুগার লেভেল বেশি, তাহলে আবার যদি আমি আরো বেশি সুগার লেভেল বাড়াই তাহলে তো সে মারা যাবে, এই জন্য এখানে দেবো না। হাইপারটেনশনে দেওয়া যাবে না, কারণ অ্যাড্রিনালিন তো এমনি হাইপারটেনশন করে, তাহলে হাইপারটেনশনে আমরা কেন অ্যাড্রিনালিন দিব? তারপরে হচ্ছে কার্ডিয়াক অ্যারিথমিয়াতে দেওয়া যাবে না, কার্ডিয়াক অ্যারিথমিয়াতে দেওয়া যাবে না। সেরিব্রাল হেমোরেজে দেওয়া যাবে না, আমরা এখানে ব্যাখ্যা করে ফেলছি সেরিব্রাল হেমোরেজে কেন দেওয়া যাবে না, কারণ এটা আরো বেশি মস্তিষ্কের মধ্যে প্রেসার বাড়ায় ফেলে, যার ফলে সেরিব্রাল হেমোরেজে দেওয়া যাবে না। পেশেন্ট টেকিং নন সিলেক্টিভ বিটা ব্লকার, এটা হচ্ছে আপনাদের লাগবে প্র্যাকটিস করার সময়, যে কেন হচ্ছে এই কন্ট্রাইন্ডিকেশনটা মনে রাখতে হবে, যে পেশেন্ট টেকিং নন সিলেক্টিভ বিটা ব্লকার কি করে? বিটা 1 অথবা বিটা 2 রিসেপ্টরকে সে আগে থেকে ব্লক করে রাখে। আর অ্যাড্রিনালিন আমরা যদি অ্যানাফিলাক্টিক শকে দেই, অ্যানাফিলাক্টিক শকে তো কাজ করবে না, কারণ সে তো আগে থেকে বিটা 1 বিটা ব্লকারের উপরে এবং বিটা 1 বিটা ব্লকারের উপর আরো যে কাজ করছে ভ্যাসোডাইলেশন করা, সে তো আগে থেকে ভ্যাসোডাইলেশন বা বিটা 1 বিটা ব্লক হয়ে আছে, তাহলে ভ্যাসোডাইলেশন আর হবে না। অতএব ওই সমস্ত পেশেন্টের ক্ষেত্রেও আমরা বিটা ব্লকার দিব না। এই সমস্ত জায়গা হচ্ছে অ্যাড্রিনালিন কন্ট্রাইন্ডিকেশন, আর এই সমস্ত জায়গা হচ্ছে অ্যাড্রিনালিনের অ্যাডভার্স ইফেক্ট। আমরা আলোচনা করছি ইন্ডিকেশন, অ্যাডভার্স ইফেক্ট আর হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন। তো আমরা এখন আলোচনা করব ডোপামিন ইউজ। ডোপামিনের ইউজ কি? ডোপামিনের ইউজ হচ্ছে কার্ডিওজেনিক শকে আমরা ব্যবহার করি, আর হচ্ছে সিসিএফ উইথ অলিগিউরিয়াতে ইউজ করি। কেন কার্ডিওজেনিক শক ইউজ করি? কার্ডিওজেনিক শকে হয়টা কি? হৃদপিণ্ড ভালো করে পাম্প করতে পারে না, আর তখন আমরা ডোপামিন ইউজ করে হৃদপিণ্ডকে হার্ট রেটকে ইনক্রিজ করি, ফোর্স অফ কন্ট্রাকশন ইনক্রিজ করি সিস্টোলিক বিপি। ঠিক আছে, তাহলে হার্টের যখন ইনক্রিজ হবে তখন টাকিকার্ডিয়া হতে পারে, এটা একটা অ্যাডভার্স ইফেক্ট হিসেবে টাকিকার্ডিয়া হতে পারে। তারপরে সিসিএফ উইথ অলিগিউরিয়াতে আপনার কি হয়, যে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর উইথ অলিগিউরিয়া, সেখানে হার্ট ভালো করে পাম্প করতে পারে না, অক্সিজেন সাপ্লাই দিতে পারে না, যার ফলে হচ্ছে অলিগিউরিয়া মানে হচ্ছে ওইখানে যে ইউরিনারি যে ভেসেল, মানে ইউরিন যেখান দিয়ে পাস হয় ওই ভেসেল গুলো সে কনস্ট্রিক্ট করে ফেলে, সেটা রেনাল ভ্যাসোডাইলেশন করে, এই অ্যাড্রিনালিন ভ্যাসোডাইলেশন করে ইনক্রিজ হলে জিএফআর হলে ইমপ্রুভ শক হবে বা ইমপ্রুভ হবে এই কন্ডিশনগুলো। আর আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে প্রেসিপিটেশন অফ অ্যাঞ্জিনাল পেন। অ্যাঞ্জিনাল পেন কেন হয়? যে বেশি হার্ট রেট করার কারণে অ্যাঞ্জিনাল পেন হইতে পারে। এখানে
এগুলো হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট আর ডোপামিন ইউজ। এই ছিল মোটামুটি যে অ্যাড্রিনার্জিক ড্রাগের জিনিসগুলো, অ্যাড্রিনার্জিক ড্রাগের ক্লাসিফিকেশন, অ্যাড্রিনার্জিক ড্রাগের নাম এবং ইউজ এবং ক্লিনিক্যাল ইউজ এবং ইন্ডিকেশন, তারপর হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট। এখন আমরা দেখবো হচ্ছে অ্যান্টি অ্যাড্রিনার্জিক ড্রাগ যেগুলো আছে সেগুলো।